সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডাসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। অভ্যুত্থানের পর ভীতিকর দিন পার করল মিয়ানমার। 114 জনের মৃত্যু জান্তা আগ্রাসনে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেনারা, আখ্যা বিশ্ব সম্প্রদায়ের। যুক্তরাষ্ট্রের তোয়াক্কা না করেই 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি চীন ইরানের, প্রাধান্য পেয়েছে অর্থনীতি। পশ্চিমবঙ্গে প্রথম দফার 30টি আসনের 26টিই পাবে বিজেপি। সংবাদ সম্মেলনে অমিত শাহ। দুর্ঘটনার পর আবারও নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ভীতিকর গণহত্যার দিন দেখল মিয়ানমার। স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, শুধু শনিবারই জান্তা আগ্রাসনের শিকার হয়েছেন 114 জন। বেসামরিক বিক্ষোভকারীদের পাশাপাশি প্রাণ হারায় শিশুরাও। দেশটিতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেনাবাহিনী, এমন আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মহল। নিরস্ত্র মানুষের ওপর আগ্নেয়াস্ত্রের ব্যবহারের নিন্দা প্রস্তাবে সই করল প্রভাবশালী 12 দেশের প্রতিরক্ষা প্রধানরা। মিয়ানমারের রাস্তায় রাস্তায় চলছে হত্যাযজ্ঞ। শুধু অভ্যুত্থান বিরোধীদের দমনের মধ্যেই সীমাবদ্ধ নেই সেনা বর্বরতা। দিনে দুপুরে নিরস্ত্র পথচারীদের তারা ছুটছে গুলি, লাশ টেনে নিচ্ছে অজ্ঞাত স্থানে। এমনই এক ভয়াবহ রক্তক্ষয়ী দিন দেখল মিয়ানমারের মানুষ। শনিবার দেশটিতে ছিল সশস্ত্র বাহিনী দিবস। সেটি ঘিরেই অভ্যুত্থান বিরোধীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। বিক্ষোভকারীরা তো রেহাই পায়নি, বেঘরে প্রাণ দিয়েছে বৃদ্ধ থেকে শিশুরাও। রাতভর চালাচ্ছে সাঁড়াশি অভিযান। দিনে দুপুরেও পাখির মতো গুলি করে মারা হচ্ছে নিরস্ত্রদের। জাতিসংঘের কাছে প্রশ্ন, ঠিক কতজন মানুষ প্রাণ দিলে কার্যকরী পদক্ষেপ নেবে আন্তর্জাতিক মহল? ইয়াঙ্গুনে হামলার শিকার হয়েছে মার্কিন সাংস্কৃতিক কেন্দ্র। বিবৃতির মাধ্যমে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দেশটিতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেনাবাহিনী, এমন আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মহল। আগ্নেয়াস্ত্র আর পেশিশক্তি ব্যবহারের নিন্দা প্রস্তাবে সই করে প্রভাবশালী 12 দেশের প্রতিরক্ষা প্রধানরা। গেল 50 বছর যাবৎ যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, নৃগোষ্ঠী নিধনের দায়ে অভিযুক্ত সেনাবাহিনী। কিন্তু 2021 সালে নিজ জনগণের উপর চড়াও হয়েছে জান্তা। যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছে। আন্তর্জাতিক মহলকে বলবো, দেরি হওয়ার আগে এখনই কঠোর পদক্ষেপ নিন। পর্যবেক্ষক সংস্থা দি অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য অনুসারে অভ্যুত্থানের পর প্রায় 450 বেসামরিক মানুষকে গুলি করে মেরেছে মিয়ানমার সেনাবাহিনী। বন্দী কয়েক হাজার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাজ্যের পর এবার উইঘুর ইস্যুতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে যুক্তরাষ্ট্র ও কানাডার উপর নিষেধাজ্ঞা দিল চীন। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই তথ্য জানানো হয়। জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহেই দেশটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইইউ। তারই প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নিল চীন। নিষেধাজ্ঞার আওতায় আছেন যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, কানাডার এক এমপি ও মানবাধিকার বিষয়ক কর্মকর্তা। চীন, হংকং ও ম্যাকাওতে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে কালো তালিকাভুক্তদের। চীনের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবে না। এর আগে শুক্রবার একই অভিযোগে যুক্তরাজ্যের 5 এমপি সহ 9 জনের উপর নিষেধাজ্ঞা দেয় চীন। যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি সই করল চীন ইরান। শনিবার তেহরানে চুক্তিটিতে স্বাক্ষর করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে পূর্ণাঙ্গ রোডম্যাপ হিসেবে দেখছে দুপক্ষ। অবশ্য অর্থনৈতিক বিষয়ে প্রাধান্য পেয়েছে দাবি গণমাধ্যমের। দ্বিপক্ষীয় এই চুক্তিতে তেহরান বেইজিং সম্পর্কের নতুন দিক উন্মোচিত হলো। 2016 সালের তেহরান সফরে এ ধরনের চুক্তির প্রস্তাব দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত কয়েক বছরে তৈরি হয় রোডম্যাপ। চীন ইরান কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে এলো দুদেশের সম্পর্ক জোরদারের ঘোষণা। মধ্যপ্রাচ্য সহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব ঠেকানোই যখন সাধারণ লক্ষ্য, নিজেদের সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে চীন ইরান। আলোচনা ও পরিকল্পনাতেও ঘুরে ফিরে এসেছে ইস্যুটি। তেহরান সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব পরিস্থিতি যেমনই হোক, ইরানের সাথে চীনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ভাটা পড়বে না।
সার্বভৌমত্ব রক্ষায় ইরানের অবস্থানকে সমর্থন করে চীন। যে কোনো ধরনের অযৌক্তিক ও একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ক্ষমতাধরদের মোরাল সুলভ আচরণ আন্তর্জাতিক ভারসাম্য নষ্ট করে। ইরানের সাথে আমাদের কৌশলগত অংশীদারিত্ব আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তিতে ভূমিকা রাখবে। তবে চুক্তির মূল ফোকাস মূলত অর্থনীতি। ইরানের পরিবহন, বন্দর, জ্বালানি শিল্পসহ নানা গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করবে চীন। বিনিময়ে জ্বালানি সহ বিভিন্ন পণ্য আমদানিতে ছাড় পাবে ইরান। চীনকে বরাবরই বন্ধু ও গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবেই দেখেছে ইরান। দুদেশের সম্পর্কে আরও গতি এসেছে, এই সম্পর্ক এগিয়ে নিতে চাই। কোভিড, সন্ত্রাস সহ সব ধরনের সংকট মোকাবেলায় পরস্পরের সহযোগী হতে চাই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির উপদেষ্টা আলী লারিজানির সাথেও সাক্ষাৎ করেন ওয়াং ই। ইরানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার ও তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গে প্রথম দফার ৩০টি আসনের মধ্যে ২৬টিই পাবে বিজেপি। রোববার নয়াদিল্লির এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। জানান, শনিবারের ভোটাভুটিতে ৮৪% মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন পশ্চিমবঙ্গে। তার দাবি, বাংলায় ভোট হয়েছে শান্তিপূর্ণ। বেশি ভোট পড়া বিজেপির পক্ষে শুভ সংকেত। একই দিন আসামের নির্বাচনে ৭৯% বেশি মানুষ ভোট দিয়েছেন, এমনটাও জানান তিনি। বলেন, আসামে গাঠবন্ধনের সরকার সফলভাবে পার করেছে মেয়াদ, যা গোটা ভারতের জন্য দৃষ্টান্তমূলক। তিনি বাংলার ভোটারদের উদ্দেশ্যে বলেন, রাজ্যে এবার পরিবর্তন অবশ্যম্ভাবী। কারণ তোলাবাজি, অনুপ্রবেশ, দুর্নীতির রাজনীতিতে বিরক্ত বাংলার মানুষ। তারা বিজেপির সোনার বাংলা গড়ার ইশতেহারে প্রতি আগ্রহী। ৮ দফায় হবে ভোটাভুটি, ফল প্রকাশ হবে ২ মে। 30 में से 26 सीट से ज्यादा। পশ্চিমবঙ্গে প্রথম দফার ৩০টি আসনের মধ্যে ২৬টি আসনই পেতে যাচ্ছে বিজেপি। শুধু তাই নয়, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যটিতে জয় পাবো আমরা। আসামেও বিধানসভার ৪৭টি আসনের মধ্যে ৩৭টির বেশি পাওয়ার যোগ্যতা রাখে বিজেপি। বাংলার জনগণ তুষ্টিকরণ, অনুপ্রবেশ এবং সরকারি অর্থ লুটপাটের মতো দুর্নীতির বিরুদ্ধে। এ কারণেই বিজেপির সোনার বাংলা গড়ার ইশতেহারে ভোটাররা সাড়া দিয়েছেন। एक आशा की जोत जगाने में हम। এদিকে পায়ে আঘাত নিয়ে আবারও নন্দীগ্রামে জনসংযোগে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস সূত্র জানিয়েছে, বিকেলেই পৌঁছানোর কথা নিজ নির্বাচনী কেন্দ্রে। চণ্ডীপুরের বিবেকানন্দ ফুটবল মাঠে করবেন জনসভা। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। প্রচারণা শেষে তিনি বিকেল ৪টা নাগাদ যাবেন নন্দীগ্রামে। সেখানকার শিব মন্দিরে দোল মেলায় যোগ দেবেন তিনি। এরই কাছে বাড়ি ভাড়া নিয়েছেন মুখ্যমন্ত্রী, যার চারপাশে দোল পূর্ণিমা উপলক্ষে সাজানো হয়েছে। পূজা শেষে তিনি বিরুলিয়া বাজারে গণসংযোগে নামবেন। এখানেই গেল ১০ মার্চ তিনি আহত হন। জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে নেওয়া হয় কলকাতায়। ওই ঘটনার ১৮ দিন পর তিনি নিজেই ফিরলেন নিজ কেন্দ্রে। কারণ ১ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাভেসিতে একটি ক্যাথলিক গির্জার বাইরে ভয়াবহ বোমা বিস্ফোরণ চালানো হলো। রোববারের এই ঘটনায় নিহত হয় হামলাকারী, আহত হন আরও ৯ জন। পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল 10:30 নাগাদ মাকাসার ক্যাথেড্রালে পাম সানডের প্রার্থনা চলাকালে গেইটে হামলা হয়। জানানো হয়, মোটর বাইকে চড়ে 2জন সন্দেহভাজন ব্যক্তি গির্জায় ঢোকার চেষ্টা করছিল। তাদের নিরাপত্তারক্ষীরা থামাতে গেলেই বিস্ফোরণ ঘটে। তাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় আত্মঘাতী হামলাকারী। এছাড়া গির্জার 5 কর্মকর্তা এবং প্রার্থনায় অংশ নেয়া 4 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গির্জা এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। হামলার সাথে জড়িতদের পরিচয় শনাক্তে এবং তাদের মোটিভ জানতে পুলিশের তদন্ত চলছে। বিশ্বজুড়ে আরও প্রায় ৯,৫০০ প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫,৮০,০০০-এর বেশি। দৈনিক সংক্রমণ আর প্রাণহানিতে এখনও শীর্ষে ব্রাজিল। ২৪ ঘন্টায় ৩,৩৬৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ৮৩,০০০-এর বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৭৮৮ জনের। ৬৩,০০০-এর বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়। ৬৫০-এর উপর মৃত্যু হয়েছে মেক্সিকোতে। ৪৫০-এর মতো প্রাণ গেছে পোল্যান্ডে। রাশিয়া ও ইতালিতেও ৪০০-র কাছাকাছি প্রাণহানি। করোনায় মোট প্রাণহানি ২৭,৯১,০০০ ছাড়ালো। মোট আক্রান্ত ১২,৭৪,০০,০০০-এর মতো। এদিকে ভারতে করোনার প্রকোপ বেড়েই চলেছে। চলতি বছর প্রথমবারের মতো ৩০০ ছাড়ালো দৈনিক মৃত্যু। শনিবার ৩১২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত ৬২,৬৩১ জনের শরীরে, যা গেল ১৬৩ দিনের মধ্যে সর্বোচ্চ। এই মুহূর্তে কোভিড সংক্রমিত সক্রিয় রোগীর সংখ্যা ৪,৮৫,০০০। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। টানা ৩ দিন ধরে সংক্রমণ সেখানে ৩৫,০০০-এর উপরে। শনিবারও রাজ্যটিতে ৩৫,৭২৬ জনের দেহে
করোনা ভাইরাস মিলেছে। ছত্তিশগড়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩১০০-র বেশি, যা ২৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। পশ্চিমবঙ্গে মাত্র ১৫ দিনে সংক্রমণ বেড়েছে ৩ গুণ। এছাড়া মধ্যপ্রদেশ, তামিলনাড়ু সহ আরও ১২টির বেশি রাজ্যে সংক্রমণ শনাক্তের রেকর্ড করা হয়েছে শনিবার। এদিকে করোনা ভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানোয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। আগামী ১ মাস তিনি কোনো পোস্ট দিতে পারবেন না। করোনা চিকিৎসায় হার্বাল ওষুধ সেবনে উপকার পাওয়া যায় এমন তথ্য তিনি শেয়ার করেন। এছাড়াও নিজের ফেসবুক পেজে একাধিক ভিত্তিহীন তথ্য শেয়ার করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিধিমালার লঙ্ঘন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত নীতি অনুসরণ করে প্রতিষ্ঠানটি। এর আগে একই অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্টের অ্যাকাউন্ট জব্দ করে ফেসবুক। প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনে উত্তাল বেলারুশ। শনিবারও ধরপাকড়ের শিকার হন ১১০ বিক্ষোভকারী। তাদের মধ্যে রয়েছেন বিখ্যাত ৫ গণমাধ্যম কর্মী। শনিবার বিরোধীদের ডাকে সাড়া দিয়ে রাজধানী মিনস্ক ও আশপাশের কয়েকটি শহরে আন্দোলনে নামেন কয়েক হাজার মানুষ। তাদের দমনে প্রস্তুত ছিল কয়েকশো পুলিশ যান, প্রিজন ভ্যান। বন্ধ রাখা হয় গুরুত্বপূর্ণ সব সড়ক। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোট জালিয়াতির মাধ্যমে গেল আগস্টে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট পদে বসেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। সেই সময় ব্যাপক আন্দোলন বিক্ষোভ হয়, কিন্তু সরকারি পেশিশক্তির সামনে বেশি দিন টিকতে পারেনি সরকার বিরোধী আন্দোলন। হতাহতের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষকে কারাগারে বন্দী করা হয়। ভেনেজুয়েলা কলম্বিয়া সীমান্তে সেনাবাহিনীর সাথে ফার্ক গেরিলাদের সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ বিদ্রোহী। শনিবার আটক করা হয় আরও ৩৯ জনকে। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেদ্রিনো জানান, কোরিন্তো শহরে জোরালো গাড়ি বোমা বিস্ফোরণের সাথে এই দলটি জড়িত ছিল। শুক্রবারের ওই হামলায় আহত হন ৪৩ জন, যাদের ১১ জনই সরকারি কর্মকর্তা। বিপুল সংখ্যক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই ফার্ক গেরিলাদের বিরুদ্ধে চালানো হয় সাঁড়াশি অভিযান। হতাহতের পাশাপাশি উদ্ধার হয় বিপুল গোলাবারুদ এবং আগ্নেয়াস্ত্র। দুপক্ষের গোলাগুলি থেকে প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছাড়েন ৪,০০০-এর বেশি মানুষ। সরকারের সাথে শান্তি চুক্তির পরও দেশটিতে বিচ্ছিন্নভাবে অরাজকতা চালিয়ে যাচ্ছে গেরিলা দল ফার্ক। স্থল, পানি এবং আকাশপথের পর এবার বরফের তলদেশে সামরিক মহড়া চালালো রাশিয়া। উত্তর মহাসাগরে প্রায় ৫ ফুট পুরু বরফের নিচে চালানো হয় এই মহড়ায়, এবং এতে অংশ নেয় ৩টি সাবমেরিন, যেগুলো পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল ছুড়তে সক্ষম। রুশ প্রেসিডেন্ট বলছেন, রাশিয়ার ইতিহাসে এই ধরনের মহড়া এটিই প্রথম। গভীর সমুদ্র নয়, বরফের আস্তরণ ভেদ করে উঠছে সাবমেরিন। নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে বিশ্বের সবচেয়ে ছোট উত্তর মহাসাগরে এই অভিযান চালালো রাশিয়া। পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল ছুড়তে সক্ষম বিশাল আকারের এমন তিনটি সাবমেরিন দিয়ে চলে উত্তর মেরুর বরফের রাজ্য শাসনের অভিযান। উত্তর মহাসাগরে এই ধরনের সামরিক অভিযান রাশিয়ার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট চালাননি। এই প্রথম চালানো হলো এমন মহড়া। সামরিক নিরাপত্তা ও বিস্তর গবেষণার জন্য এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি। বরফের তলদেশেই নয়, আকাশপথ নিরাপদ রাখতে অত্যাধুনিক যুদ্ধবিমান MiG-31 দিয়ে চালানো হয় মহড়া। রুশ প্রেসিডেন্ট বলছেন, সামরিক নিরাপত্তা জোরদার করতে চলমান থাকবে এটি। রাশিয়া ছাড়াও অঞ্চলটির কিছু অংশ নিজেদের দাবি করে আসছে যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক ও নরওয়ে। উত্তর মেরুর বরফ গলে নতুন চ্যানেল তৈরি হয় এসব দেশের তৎপরতা বেড়েছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এশীয় বংশোদ্ভূত মার্কিনীদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলছে বিক্ষোভ সমাবেশ। শনিবার দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটিতে বর্ণবিদ্বেষ এবং জাতিগত বৈষম্যের শিকার এশীয়রা। চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্তের পর এই নিপীড়ন, মানসিক নির্যাতন আরও বেড়েছে। কিছু ক্ষেত্রে হুমকি, হুঁশিয়ারিও পাচ্ছেন এশীয় বংশোদ্ভূতরা। গেল ১৬ জানুয়ারি আটলান্টার 3টি পৃথক বিউটি পার্লারে হামলা চালানো হয়, যাতে প্রাণ হারানো ৮ হতভাগ্যের ৬ জনই এশীয় নারী। এই ঘটনায় ২১ বছরের রবার্ট অ্যারনকে হেফাজতে নেয় পুলিশ। জবানবন্দিতে যৌন আসক্তি থেকেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এই শ্বেতাঙ্গ মার্কিনী। সুয়েজ খালে আটকে থাকা কন্টেইনার জাহাজ এভার গিভেনের উদ্ধার কাজে সামান্য অগ্রগতি হয়েছে। শনিবার এমন দাবি করেছে খাল কর্তৃপক্ষ। আগামী রোববারের মধ্যে আবার জাহাজটি স্বাভাবিকভাবে চলতে পারবে বলে আশা তাদের। এক বিবৃতিতে জানানো হয়, ড্রেজিংয়ের মাধ্যমে সরানো হয়েছে প্রায় ২০,০০০ টন বালি। ১৪ টাগবোটের প্রচেষ্টায় জাহাজটি ৩০ ডিগ্রির মতো ঘোরানো সম্ভব হয়েছে।
গত 23 মার্চ তীব্র ধূলিঝড়ে নিয়ন্ত্রণ হারায় এভার গিভেন। আড়াআড়িভাবে ঘুরে গিয়ে খালের দুপাশে আটকে যায় এর দুপ্রান্ত। 1312 ফুট দীর্ঘ জাহাজটি পথ আটকে রাখায় খালের দুদিকে তীব্র নৌযান তৈরি হয়েছে। আটকে আছে 3 শতাধিক মালবাহী জাহাজের জট। যাতায়াত বন্ধ থাকায় কোটি কোটি ডলারের ক্ষতি হচ্ছে। পণ্য নিয়ে ফিরেও গেছে অনেক জাহাজ। প্রতি বছরের ধারাবাহিকতায় বিশ্বজুড়ে এবারও পালিত হলো আর্থ আওয়ার। শনিবার 180টির বেশি দেশ এই সচেতনতামূলক কর্মসূচি পালন করে। জলবায়ুর পরিবর্তন এবং মানবসৃষ্ট দুর্যোগ নিয়ে সতর্কতা তৈরিতে এমন পদক্ষেপ। প্রতিটি দেশে স্থানীয় সময় সন্ধ্যা 8:30 থেকে 9:30 পর্যন্ত লাইট বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হয়। ভৌগোলিক কারণে সবার আগে আর্থ আওয়ার পালন করে অস্ট্রেলিয়া। মস্কোর রেড স্কোয়ার, আইফেল টাওয়ার এবং জার্মানির ব্র্যান্ডেনবার্গ গেট সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। এছাড়া গ্রিস, চীনের বেইজিং, সাংহাই, হংকংয়ে পালিত হয় আর্থ আওয়ার। সিঙ্গাপুরের অনেক শহরেও 1 ঘন্টার এই কর্মসূচি পালন করা হয়। 2007 সাল থেকে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের উদ্যোগে প্রতি বছর মার্চে আর্থ আওয়ার পালন করা হয়। কঠোর করোনা শিষ্টাচার মেনে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে খ্রিস্ট সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান পাম সানডে। দর্শক, এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।